দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা জিএস সেকশনে পার্ট 2-তে আছে, বিপিএসসি টিআরির পার্ট 2। ওই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলতে কি বোঝানো হয় এর আগে আমি বুঝিয়ে দিয়েছি, এবং কোনটুকু পড়তে হবে মোটামুটি একটা আউটলাইন আমি করে দিয়েছি। এইবার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেখান থেকে আমরা শুরু করব সেইটা হচ্ছে 1857 সিপাহী মিউটিনি, অর্থাৎ সিপাহী বিদ্রোহ, যেটা একটা মানে মেজর বিদ্রোহ, মানে কোম্পানির শাসনে শেষের দিকে, এবং ব্রিটিশ ক্রাউন সেই ভারতের যে শাসন ক্ষমতা নিচ্ছেন এই বিদ্রোহের পর। এইবার এইখান থেকে বিপিএসসি টিআরডিতে কি কোশ্চেন এসছে, একদম প্রথম প্রশ্ন, কারণ আমি খুব ভালো করে বলে দিয়েছি যে আগে দেখতে হবে যে টিআরডিতে কি কি কোশ্চেন এসছে। তাহলে এইবার যদি টিআরডি 1-এ দেখো 1857 যে সিপাহী মিউটিনি, সেইখান থেকে টিআরডি 1-এ জিএস সেকশনে, পার্টিকুলার জিএস সেকশনে কোনো কোশ্চেন আসেনি। হিস্ট্রি সাবজেক্টের কথা আলাদা, জিএস সেকশনের পার্টটার কথা আমি বলছি। কিন্তু টিআরই 2-তে কিন্তু কোশ্চেন এসছে, এবং টিআরই 2-তে যে কোশ্চেনটা এসছে যে 1857 যে রিভোল্ট হয়েছিল তার লিডার কে ছিল, কোথায়, পাটনাতে। তাহলে টিআরই 2-তে কোশ্চেন এসছে, অতএব পরবর্তীতেও কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবার টিআরই 3-তেও যদি দেখো, টিআরই 3-তেও এই কোশ্চেনটাই ঠিক একটু ঘুরিয়ে দেওয়া আছে, হু লিডার দ্য রিভোল্ট 1857 ইন বিহার। মানে একই কোশ্চেন, কিন্তু কে পাটনায় এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, কে বিহারে নেতৃত্ব দিয়েছিল, একই কথা, এবং দুটোর অ্যান্সারই কিন্তু একই হবে, কুনওয়ার সিং, তোমরা প্রত্যেকেই জানো। এইবার যেহেতু বিহারের পরীক্ষা, সেহেতু বিহার থেকে কোশ্চেনটা বেশি আসার সম্ভাবনা, কিন্তু তার মানে এই নয় যে আর কোথাও থেকে কোশ্চেন আসবে না, শুধু বিহার থেকেই আসবে, মানে 1857-এর যে বিদ্রোহের সেই কথাটা বলছি। তোমাদের আমি পিডিএফ শেয়ার করে দিয়েছিলাম, এইবার আমি বারবার বলেছিলাম যে এনসিইআরটি থেকে কোশ্চেন আসবে। তো এইবার এই যে দুটো কোশ্চেন আসছে, এটা কি এনসিইআরটিতে উল্লেখ আছে? দ্বিতীয় প্রশ্ন। এইবার এই যে চ্যাপ্টারটা ক্লাস 8-এর 5 নাম্বার চ্যাপ্টার, তোমরা যদি দেখো, কারণ জানো ক্লাস 6-এ হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, ক্লাস 7-এ হচ্ছে মিডিয়েবল, এবং ক্লাস 8-এ হচ্ছে মডার্ন ইন্ডিয়া। আমাদের যেহেতু ন্যাশনাল মুভমেন্ট, অতএব মডার্ন ইন্ডিয়ার পার্ট, অতএব আমরা ক্লাস 8-এর এনসিইআরটি বই দেখব। এইবার এই বইটা তুমি যদি ঠিক মানে মোটামুটি দেখো, তাহলে একটু খেয়াল করো এইখানটায় জায়গাটা। এই যে আমি কালার করছি, দেখো, ইন বিহার, দেখতে পাচ্ছ পিডিএফটা আশা করি প্রত্যেকে। অ্যান্ড ওল জমিনদার কুনওয়ার সিং জয়েন্ট দ্য রেবেল। তাহলে দেখো এইটা কিন্তু এনসিইআরটিতে মেনশন আছে, এবং এনসিইআরটি থেকে এই কোশ্চেনটা এসছে। যারা জিএস সেকশনের জন্য পড়ছো তারা অবশ্যই আগে এনসিইআরটিটা চোখ বুলিয়ে নেবে। মানে সিপাহী মিউটিনির সব দিক তুমি পড়ে শেষ করতে পারবে না, অতএব তোমাকে খুব বেশি পড়ার দরকার নেই। আগে সবার আগে প্রাথমিক কাজটা হচ্ছে এনসিইআরটিটা তোমার শেষ করা। তাহলে দেখিয়ে দিলাম যে এইখান থেকে কোশ্চেন আসছে। আশা করি কারো আর কোনো অসুবিধে নেই যে এনসিইআরটি থেকে কি আদৌ কোশ্চেন আসছে কি আসছে না। প্রমাণ তোমরা পেয়ে গেলে, এর আগেও আমি বহুবার দেখিয়েছি, একদম লাইন তুলে তুলে ধরে ধরে দেখিয়েছি। এইবার আমি তোমাদের প্রত্যেকটা পিডিএফ দিয়ে বাংলা, হিন্দি, ইংলিশ প্রত্যেকটাতেই পিডিএফ দিয়ে দিয়েছি, এবং আজকে আরও কিছু কয়েকটা পিডিএফ দিয়েছি, যেইটা হচ্ছে তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন, এবং বিহার রিলেটেড আরও কিছু ইনফরমেশন আমি যখন নোট দেব তখন দিয়ে দেব এই বিদ্রোহ সংক্রান্ত। অতএব এইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে যাতে কোনো অসুবিধে না হয় জিএস সেকশনের জন্য। এইবার প্রশ্ন হলো যে
এইখান থেকে কটা কোশ্চেন আসবে? দেখো সাধারণত একটাই কোশ্চেন আসবে এই জায়গা থেকে, যদি আসে খুব বেশি হলে দুটো, তার বেশি আসবে না। অতএব এই 1 মার্কের জন্য তাহলে কি পুরো চ্যাপ্টারটা পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে, কিন্তু বেছে বেছে পড়তে হবে। কোথা থেকে কিভাবে পড়বে আরও একটু ভালো করে বুঝিয়ে দিই। এই পিডিএফটা তোমরা পেয়েছো, আগে বাংলাটা রিডিং দিয়ে নেবে, তাহলে পড়তে তোমাদের সুবিধা হবে। এবং আমি ফ্যাক্টগুলো তো দিয়েই দেবো, বলে দেবো, আগে গল্পটা শোনো। গল্প শুনলে, বিশেষ করে যারা ইতিহাসের ছাত্র নও, অনেক দিন ধরে ইতিহাস পড়োনি, একটু গল্পটা মন দিয়ে শোনো, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ গল্পটা যদি মনে থাকে, তারপরে ফ্যাক্টগুলো তোমার সাজাতে, মনে রাখতে সুবিধা হবে। 1857 সালের গণবিদ্রোহ এবং পরবর্তী ঘটনা প্রবাহ এই অধ্যায়টার নাম। এবং এই অধ্যায়ের প্রথমেই দেওয়া আছে, তুমি দেখো, যে অনুসৃত নীতি ও জনগণ। এইবার কোন নীতির কথা বলা হচ্ছে? না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে ধীরে ধীরে ক্ষমতা তারা করায়ত্ত করছে, সেই যে তাদের যে নীতি, সেই নীতির কথা বলা হচ্ছে এবং ভারতবর্ষের জনগণের কথা বলা হচ্ছে। তোমরা জানো যে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়, তারপরে ধীরে ধীরে তারা একটা বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে আসে, দীর্ঘদিন বাণিজ্য করে, এবং পরবর্তীকালে যখন ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে 1707, এবং তারপরে দেশীয় যে রাজ্যগুলি, বিশেষ করে যেগুলো নবাবী এলাকা, তার মধ্যে বেঙ্গল পড়ছে, তো এই নবাবরা কিন্তু ক্ষমতাশালী হয়ে উঠছে এবং কেন্দ্রীয় শক্তি ধীরে ধীরে কিন্তু ক্ষয়িষ্ণু হচ্ছে। এই রকম সুযোগ নিয়ে ব্রিটিশ কোম্পানিগুলো কিন্তু ধীরে ধীরে ভারতীয় যে উপকূলীয়বর্তী যে অঞ্চলগুলো, সেইগুলোতে তাদের বাণিজ্য এবং সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করছে। এবং তোমরা জানো যে 1757 পলাশী যুদ্ধ, এবং তার মধ্যে দিয়ে সরাসরি বাংলার রাজনীতিতে তারা দখল নিচ্ছে। এবং পরবর্তী সময় প্রায় 100 বছর, এই 1757 থেকে 1857, এই যে 100 বছরের টাইম পিরিয়ড, এই 100 বছরের মধ্যে কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ গোটা ভারতবর্ষের ওপর এবং ভারতীয় উপমহাদেশের ওপর রাজনৈতিক ক্ষমতা তারা কিন্তু মানে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করছে, এবং তারা নিয়ন্ত্রকের এবং নীতি নির্ধারণের জায়গায় চলে আসছে। তারপরে 47-এ স্বাধীন হচ্ছে। তাহলে এই যে যে 1757 পলাশী যুদ্ধ থেকে 1857 তোমার মহাবিদ্রোহ, এই যে 100 বছরের যে টাইম পিরিয়ড, সেই সময় কোম্পানি এমন কিছু নীতি নিয়েছিল যার ফলে কিন্তু এই আলটিমেটলি মহাবিদ্রোহটা হয়েছিল। এবার তাহলে কারণগুলো তোমাদের দেখতে হবে। কারণগুলো কি তোমাদের খুব ডিপলি দেখতে হবে? না, কিন্তু জানতে হবে। গল্পটা শুধু জানলেই হবে। দেখো, প্রথমে এইখানে কারণ হিসাবে ক্ষমতাহীন নবাব, অর্থাৎ যেরকমটা বললাম যে ঔরঙ্গজেবের যখন মৃত্যু হচ্ছে, তার পরবর্তীকালে বাংলার যে নবাব তারা ক্ষমতাশালী হয়ে উঠছে, তারপরে হায়দ্রাবাদের নিজাম ক্ষমতাশালী হয়ে উঠছে। মানে মানে কেন্দ্রীয় শক্তি দুর্বলের সঙ্গে সঙ্গে আঞ্চলিক শক্তিগুলো কিন্তু ক্ষমতাসীন হয়ে উঠছে, এবং এই আঞ্চলিক শক্তিগুলোকে কাজে লাগিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে, যেভাবেই হোক ছল চাতুরি করে ইংরেজরা কিন্তু ক্ষমতাটা নিচ্ছে। তা এই যে নবাবের ক্ষমতাটা চলে যাচ্ছে, এইটা একটা কারণ হিসাবে এইখানে দেখানো হয়েছে। দেখো, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে, এই দেখো অষ্টাদশ শতাব্দী, মানে অষ্টাদশ শতাব্দী বলতে 1700 থেকে 1800, তার মধ্যভাগ। মধ্যভাগ বলতে 1750 এবং তার আশেপাশের সময়কালকে বোঝানো হচ্ছে। তাহলে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে এদেশের রাজা ও নবাবগণ ক্রমেই তাদের ক্ষমতা, সম্মান এবং আধিপত্য হারাচ্ছিল। এই যে ক্ষমতাও হারাচ্ছে, সঙ্গে সম্মানটাও তাদের যাচ্ছে, এবং বেঙ্গলের নবাবের কি হয়েছিল তোমরা প্রত্যেকেই গল্প জানো, এবং তাদের আধিপত্যটাও কিন্তু কমে যাচ্ছে। এবং বেঙ্গল থেকে পরবর্তীতে আমরা দেখব অযোধ্যা বা আবদের নবাব পরবর্তীতে পাঞ্জাব দখল করছে, তারপরে তোমার মধ্যপ্রদেশের ওই অঞ্চলটা তারা সরাসরি তারা দখল করে নিচ্ছে বিভিন্ন কায়দায়। তো এই যে যে ঘটনাগুলো ঘটছে, এর জন্য কিন্তু এই যে ক্ষমতা চলে যাচ্ছে নবাবদের, তাহলে তারা নিশ্চয়ই ভালোভাবে নেবে না, নবাবী যে ফ্যামিলিগুলো রয়েছে। এইটা একটা কারণ।
ঠিক আছে। দাদা লাস্ট মানে একটু রিপিট করবেন, কথাটা কেটে গেল আপনার, মানে এখন পরিষ্কার যেটা শুনতে পেলাম না। এখন যেটা চলছে সেটা হচ্ছে যে এই বিদ্রোহটা হয়েছিল কেন, তার কারণটা কি, ঠিক আছে। কারণটাই তার মধ্যে একটা হচ্ছে নবাবদের যে ক্ষমতা চলে যাচ্ছিল সেইটা একটা, ঠিক আছে। নবাব বলো দেশীয় রাজ্য বলো, তাদের যে ক্ষমতা, এবং এক্ষেত্রে আমরা সব থেকে মানে আহ, উল্লেখযোগ্য উদাহরণ দিতে পারি সাবসিডারি অ্যালায়েন্স, তাই না, অধীনতামূলক মিত্রতা নীতির লর্ড ওয়েলেসলির, এবং তার মধ্যে দিয়ে যে দেশীয় রাজ্যগুলোকে তার নিয়ন্ত্রণে আনছে। এবং তোমরা জানো যে হায়দ্রাবাদ প্রথম যে এই অধীনতামূলক মিত্রতা নীতি স্বীকার করছে। তো এইভাবে যে এই যে ক্ষমতাগুলো দখল করছে এবং দেশীয় রাজ্যগুলির ক্ষমতা কেড়ে নিচ্ছে, এবং তোমরা দেখবে সেই সঙ্গে হচ্ছে তোমাদের কি বলবো মুঘল সম্রাট তাদের প্রতিও যে ইংরেজদের মনোভাব, সেটাও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এই এনসিআরটি বইটা রিডিং দিলে প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাবে এবং বুঝতে পারবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে অবশ্যই কৃষক এবং সেনাবাহিনীর যে অসন্তোষ, এখানে এনসিআরটিতে সেটা বলা আছে যে নবাবের সঙ্গে সঙ্গে দেশীয় রাজ্যের সঙ্গে সঙ্গে এই যে এখানে দেখো অধীনতামূলক মিত্রতা নীতির কথা বলা আছে। 1801 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি অযোধ্যার উপর চাপিয়ে দেওয়া হয়, এক প্রকার চাপিয়েই দেওয়া হয়, ঠিক আছে। এবং দেখো 1856 খ্রিস্টাব্দে কুশাসনের অভিযোগে লর্ড ডালহৌসি ওই রাজ্যটিকে দখল করে নেয়। তাহলে এই যে যে বিভিন্ন ছল চাতুরি করে যে শাসনভার তোমরা চালাতে পারছো না, তো আমরা ক্ষমতাটা নিয়ে নিচ্ছি, সুশাসন আমরা প্রতিষ্ঠা করব। আদতেও তারা সুশাসন প্রতিষ্ঠা করেনি, বরং তাদের যে মানে বাণিজ্যিক স্বার্থ সেইটা কায়েম করার জন্যই কিন্তু এই ধরনের নীতিগুলো তারা নিয়েছিল। এবং এই যে যেটা বললাম যে দেখো এই কুদৃষ্টি মোগলদের উপরও পড়ে, এবং এই যে তারা মুদ্রা ছাপাতো মুঘল সম্রাটরা, তাদেরকেও বারণ করা হয়। এবং ডালহৌসি ঘোষণা করে দেন যে দ্বিতীয় বাহাদুর শাহর মৃত্যুর পর লালকেল্লা থেকে তাদের পরিবারকে বিতাড়িত করা হবে। মানে লালকেল্লা তো মুঘলদের তৈরি করা, অতএব তাদের যে পৈতৃক সম্পত্তি সেইখান থেকে বিচ্যুত করা হচ্ছে। এবং 1856 খ্রিস্টাব্দে ক্যানিং ঘোষণা করছে দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছেন শেষ মুঘল সম্রাট, তারপরে আর কাউকে মুঘল সম্রাট হিসাবে তারা মেনে নেবেন না। মেনে নেবেন না তার মানে কি, মুঘল সম্রাট তোমরা খেয়াল করো যে এই দ্বিতীয় বাহাদুর শাহ ইংরেজদের কাছে পেনশন পেত, সেই পেনশন পেত, তাহলে সম্রাটকে যদি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে পেনশন দেওয়ার কোনো গল্প আসছে না, তাহলে তাদের চলবে কি করে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিদ্রোহের কারণ হিসাবে এনসিআরটিতে উল্লেখ রয়েছে। এছাড়াও তোমরা যদি এমনি মানে ভাগ ভাগ করে দেখো, তার মধ্যে হচ্ছে ইকোনমিক একটা কারণ ছিল, অর্থনৈতিক কারণ সব থেকে বড় কারণ। এই যে বললাম 100 বছরের মধ্যে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে পলিসিগুলো নিয়েছিল, সেটার জন্য যে দেশীয় যে মানে কি বলবো ইকোনমি, সেইটা কিন্তু পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। এবং ট্র্যাডিশনাল যে ইকোনমি ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। তোমরা জানো যে ঢাকাই মুসলিম ছিল জগৎ বিখ্যাত, কিন্তু পরবর্তীকালে সেটাকে পুরোপুরি পরিকল্পনা মাফিক ধ্বংস করে দেওয়া হয়। তো এই ধরনের প্রচুর কারণগুলো ছিল। এবং পলিটিক্যাল কারণ তোমরা এই যে একটু আগেই বললাম অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, তো এই কারণগুলোর একটা কাজ করেছিল। এবং সেই সঙ্গে সোশিও রিলিজিয়াস যে সমস্ত কারণ, আর্থ সামাজিকের সঙ্গে সঙ্গে মানে ধর্মীয় এবং সামাজিক যে বিষয়গুলো, যেমন হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে খ্রিস্টান মিশনারিরা এই দেশে আসছে এবং তারা তাদের প্রচার প্রসার চালাচ্ছে ধর্মের। এবং বিভিন্ন যে সমস্ত রিফর্ম মুভমেন্ট হয়েছিল, তোমরা জানো সতীদাহ প্রথা বিলোপ করা হয়েছিল, বিধবা বিবাহ আইন চালু করা হয়েছিল। যারা মানে গোড়া হিন্দু তারা এটা কোনোভাবেই মেনে নেয়নি ভালোভাবে, যে আমাদের যে পরম্পরা প্রথা সেটাকে তারা ধ্বংস করছে। তো এই সোশিও রিলিজিয়াস কারণগুলো ছিল। সেই সঙ্গে আরও একটা কারণ এই এনসিআরটিতে যেটা উল্লেখ নেই সেভাবে, সেটা হচ্ছে আউটসাইডার ইভেন্ট বা বিশ্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে এই কারণ হিসাবে অ্যাংলো আফগান যুদ্ধের কথা আমরা বলতে পারি। অ্যাংলো আফগান যুদ্ধে ইংরেজরা কিন্তু হেরেছিল। তো সেক্ষেত্রে একটা ধারণা ছিল কি 100 বছর ধরে যে এই ব্রিটিশ সাম্রাজ্য তারা স্থাপন করেছিল,
তো সেক্ষেত্রে তারা সেইভাবে কোনোদিন হারেনি। কিন্তু এই অ্যাংলো আফগান ওয়ার এবং ক্রাইমিয়া ওয়ার, তোমরা জানো যে ব্রিটিশ সাম্রাজ্য গোটা বিশ্ব ঘুরেই তাদের কি বলবো আধিপত্য বিস্তার করেছিল। ক্রাইমিয়া বলতে তোমরা এখন ধরতে পারো এই মিডিল ইস্ট, অর্থাৎ ইসরায়েল বা ওই এলাকাটায়। তো ওইখানে কিন্তু ব্রিটিশরা হেরেছিল। তো যারা শিক্ষিত ভারতীয় তারা এই খবরগুলো পাচ্ছিল। তাদের যে একটা এতদিন ধরে ধারণা ছিল যে ইংরেজ বাহিনী কোনোদিন হারতেই পারে না, তো সেই ধারণাটাও চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ইংরেজরাও হারতে পারে। তো এইটা একটা কারণ ছিল যে ইংরেজ বাহিনী অপ্রতিরোধ্য হতে পারে না। তো এছাড়াও সব থেকে বড় কারণ হচ্ছে সিপাহীদের মধ্যে অসন্তোষ। এইবার অসন্তোষ কি কারণে তোমরা অবশ্যই শুনেছো, যে সিপাহীদের মধ্যে অসন্তোষের একটা মূল কারণ ছিল যে তাদের সঙ্গে যে ডিসক্রিমিনেশন হতো, বা দেশীয় যারা সিপাহী তাদের সঙ্গে অনেকটা বিমাতৃসুলভ আচরণ করা হতো, তাদেরকে উচ্চ পদে দেওয়া হতো না, তাদের বেতন কম দেওয়া হতো, তাদের খাবার দাবার আবার নিম্নমানের ছিল। অথচ ইংরেজ যারা তারা উচ্চ পদে বসতে পারতো, তাদের বেতন ভালো ছিল, তাদের খাবার দাবার সুযোগ সুবিধা বেশি ছিল। তো এই কারণের জন্য কিন্তু সিপাহীদের মধ্যে অসন্তোষ ছিল, এবং এই বিদ্রোহটা যেহেতু সিপাহীরা শুরু করছে তাই একে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে। কিন্তু অনেকে অনেক রকম নামে অভিহিত করেছেন। এইটার একটা চার্ট দেখবে, আমি পিডিএফ দিয়েছি, ওইটা একটু মনে রাখবে তোমরা যে কে বলেছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলছে অনেকে। তো এটাকে স্বাধীনতার যুদ্ধ বলা যায় কি যায় না, এটা নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্কে না গিয়ে শুধুমাত্র ওই চার্টটাই আমি পরের শর্ট, মানে যেটা চার্ট দিয়েছি সেটা তো দেখবেই, সেই সঙ্গে আমি যে মানে পয়েন্টগুলো মানে হাইলাইট করে দেব পরবর্তীতে আমি হ্যান্ড রিটেন, যে ফ্যাক্টগুলো আমি লিখে দেব সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে। সেটা গ্রুপে তোমাদেরকে আমি পরে দিয়ে দেব। কিন্তু এখন এই মানে পুরো গল্পটা একটু বুঝে নাও, ঠিক আছে? তাহলে কারণটা মোটামুটি বোঝা গেল যে কি কারণে। একাধিক কারণ ছিল, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ কারণ সেগুলো আমরা আলোচনা করলাম। এইবার আসা যাক যে বিদ্রোহটা কিভাবে ছড়াচ্ছে। কারণ এইবার এই সব কারণ তো ছিলই, কিন্তু এই কারণগুলোতে মানে একটা আউটব্রেক বা যেখান থেকে বিদ্রোহটা শুরু হলো তার জন্য যে কারণটা মানে সব থেকে বেশি কাজ করেছিল সেইটা হচ্ছে এইখানটায় খেয়াল করো, এই এনফিল্ড রাইফেল। এই নামটা প্রত্যেকেই আশা করি শুনেছ। এই রাইফেলটা নতুন এসেছিল এবং একটা গুজব ছিল বা সত্যি ছিল যাই হোক, যে এই যে রাইফেলটা অ্যাকচুয়ালি কি বলতো, আগে তো এত অত্যাধুনিক রাইফেল ছিল না। ধরো এই বন্দুকের এরকম নলা থাকতো, এই নলার মধ্যে দিয়ে কিন্তু এই কার্তুজটা ভরতে হতো, তারপরে ফায়ার করতে হতো। একবারে অনেকগুলো একটা করে কার্তুজ ভরতে হতো, একটা করে ফায়ার করতে হতো। তো ওই কার্তুজ ভরার সময় দাঁত দিয়ে সেটাকে কাটতে হতো, এবং সেইখানে এই গ্রিজের মতন মানে এক তরল পদার্থ লাগতো। সেইটা হচ্ছে গরুর এবং শূকরের চর্বি দেওয়া আছে বলে একটা গুজব ছড়ায়। তাহলে গরু এবং শূকরের চর্বি মানে কি? হিন্দুদেরও ধর্ম নষ্ট, মুসলিমদেরও ধর্ম নষ্ট। আর জানো যাই হোক আর তাই হোক, ধর্মের ওপর যদি আঘাত আসে তাহলে তো আর কেউ ছেড়ে কথা বলবে না। তো এইটা ছিল হচ্ছে মেজর কারণ। কিন্তু তার আগের কারণগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। যেরকম তুমি যদি একদম খুব মানে রিসেন্ট ঘটনা দেখো, আরজি করের ঘটনা, তোমরা দেখবে যে এই মানুষের এত রাগ ক্ষোভ কেন? শুধুমাত্র কি ওই আরজি করের ঘটনার জন্য না, তার আগে যে সমস্ত ঘটনা ঘটেছে এই সমস্ত কিছু মিলেমিশে কিন্তু এখন মানুষের রাগের বহিঃপ্রকাশটা ঘটছে, এবং সবাই বিদ্রোহ করছে, প্রতিবাদ করছে। ঠিক সেই সময়টাই যাও যে এই যে দেশীয় রাজাদের তাদের ক্ষমতা থেকে বিচ্যুত করছে, জমিদারদের উচ্ছেদ করছে, তাদের ট্যাক্সের মাধ্যমে বেশি পরিমাণে ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, কর চাপিয়ে দিচ্ছে, শোষণ করছে। এই সমস্ত যে রাগ, এবং আলটিমেটলি এই যে এইটা একটা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে ঘৃতাহুতি দেওয়া, মানে
যজ্ঞে যেরকম ঘি দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তো এই ঘটনাটা ছিল। আগের তো রাগ ছিলই, এনফিল্ড রাইফেলটা সেই আগুনটাকে আরো বাড়িয়ে দিল এবং গোটা উত্তর ভারত ব্যাপী একটা যে বিদ্রোহ হলো সেটাই হচ্ছে 1857-এর বিদ্রোহ। সেটাকে তোমরা মহাবিদ্রোহ বলতে পারো, সিপাহী মিউটিনি বলতে পারো, বা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে পারো, যে যেইভাবে দেখতে দেখতে পারে। কিন্তু এই যে পুরো ঘটনাটা বললাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আশা করি বোঝা গেল। এইবার তাহলে বিদ্রোহ হলোটা কি? দেখো, এইখানটায় যেটা আমি হাইলাইট করছি, এই যতদূর আসলাম তার মধ্যে এই পিডিএফটা যতদূর আসলাম, এই 1 নম্বর যে দিলাম, এইটা হচ্ছে তোমাদের একটা ফ্যাক্ট যেটা তোমাদের মনে রাখতেই হবে, তারিখ সহ। ঠিক আছে? 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ এই তারিখটা মনে রাখবে। এবং কোথায়? ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডের ফাঁসি দেওয়া হয়। দেখো, 29শে মার্চ মঙ্গল পাণ্ডে হচ্ছে এই যে কার্তুজটা সেইটা ব্যবহার করতে অস্বীকার করে। এই অস্বীকার করার জন্য, যেহেতু তার সিনিয়রের কথা তিনি মানেনি, তার এইটুকু অপরাধের জন্য, জাস্ট এইটুকু অপরাধের জন্য তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। 6 এপ্রিল তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তাহলে ভাবো, এই সামান্য অপরাধের জন্য একজনকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে অবভিয়াসলি যারা দেশীয় কি বলবো সেনাবাহিনীর লোক, তাদের মনে তো একটা রাগ তৈরি হবে যে এই সে তাকে বরখাস্ত করতে পারতো, তাকে চাকরি থেকে সরিয়ে দিতে পারতো বা কারাদণ্ড দিতে পারতো, তাকে সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হলো। এইটা কিন্তু দেশীয় যে নেটিভ ইনফেন্ট্রি, অর্থাৎ এই যে মঙ্গল পাণ্ডে যেটা ছিল সেটা হচ্ছে 34 নম্বর নেটিভ ইনফেন্ট্রি। অর্থাৎ এই যে মঙ্গল পাণ্ডের ফাঁসি, এইটা দিয়ে কিন্তু শুরু হচ্ছে। এবং পরবর্তীকালে তোমরা দেখবে যে 24শে এপ্রিল মিরাটে কিন্তু বিদ্রোহটা কিন্তু ছড়াচ্ছে। এইবার দেখো, এখনকার মতন তার সোশ্যাল মিডিয়া নেই, এখনই রাত দখলের ডাক দিচ্ছি, পরের দিনই বা কয়েক ঘন্টার মধ্যেই সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এবং সবাই এসে জমায়েত হচ্ছে। তখন কিন্তু এই ঘটনাগুলো ধীরে ধীরে ঘটছে। এবং টাইম পিরিয়ডটা যদি দেখো, যে এই 29শে মার্চ মঙ্গল পাণ্ডে অস্বীকার করছে, 6 এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং মিরাটে মানে এই বিদ্রোহটা মোটামুটি শুরু হচ্ছে 24শে এপ্রিল। মোটামুটি 18-19 দিন পর গিয়ে সেই মিরাটে এই খবরটা গিয়ে পৌঁছাচ্ছে। তোমরা জানো, আমি একবার একটু ম্যাপটা দেখিয়ে দিই, আশা করি ম্যাপ দেখালে সুবিধা হবে। এখানটায় ভালো করে খেয়াল করো, এটা বুঝতে পারছো ভারতের ম্যাপ, এবং এইখানটায় ধরো কলকাতা, তার ঠিক ওপরে হচ্ছে ব্যারাকপুর। এইরকম একটা জায়গা, শুরুটা এইখানে হচ্ছে, কিন্তু মূল বিদ্রোহটা কিন্তু এইখানে হচ্ছে না। এই খবরটা যখন এই দিল্লির কাছে, মোটামুটি এই জায়গাটায় ধরতে পারো, দিল্লি থেকে একটু দূরে, মোটামুটি 60-70 কিলোমিটার এই দূরে কিন্তু এই মিরাট অবস্থিত, যেখানে কিন্তু একটা ইংরেজদের সেনা ছাউনি ছিল। সেইখানে একটা বিদ্রোহের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং ওই মের 9-10 তারিখের দিকে কিন্তু মানে কিছুজন এই যে এনফিল্ড রাইফেল এইটা ব্যবহার করতে অস্বীকার করছে। এনফিল্ড রাইফেল তোমরা নিশ্চয়ই জানো যে এখন রয়্যাল এনফিল্ড অনেকেই ইউজ করে, সেই একই কোম্পানি কিন্তু। ঠিক আছে? এখন আগে কার্তুজ বানাতো, এখন হচ্ছে মোটরসাইকেল টাইকেল সবই বানায়। তো সেই
এনফিল্ড রাইফেল যখন এরা ব্যবহার করতে অস্বীকার করছে, তখন কি হচ্ছে যে তাদের 5 জনকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে এবং 85 জনকে হচ্ছে মানে জেলে পুরে দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে মিরাটে খুব একটা বড় গন্ডগোল হয় এবং পরের দিন যে এই যে ফাঁসি দিয়ে দেওয়া হলো এবং 85 জনকে যে আটকানো হলো, তারা রাত্রেবেলা করছে কি, ওই জেল থেকে, জেলটাকে ভেঙে তাদেরকে 85 জনকে মুক্ত করছে এবং অস্ত্রশস্ত্র লুট করে এইখানে এই মিরাটে যে সমস্ত ইংরেজ পদাধিকারী ছিল তাদেরকে মানে হত্যা করছে, খুন করছে এবং বিদ্রোহ করছে, এবং তারা ওই দিন রাত্রেই কিন্তু দিল্লির দিকে রওনা হচ্ছে। এইবার দিল্লি 11ই মে তারা দিল্লিতে পৌঁছাচ্ছে এবং সেখানে গিয়ে পুরো দিল্লি শহরটা কিন্তু দখল করে নিচ্ছে। দিল্লি শহরটা দখল করে নিচ্ছে। এইবার তোমরা জানো লালকেল্লায় তখন দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট আছেন, বয়স্ক অনেক। তো তাকে বলছে যে আপনি হচ্ছেন মুঘল সম্রাট, গোটা ভারতবর্ষের শাহেনশাহ, অতএব আপনার নেতৃত্বে আবার আমরা মুঘল সাম্রাজ্যের যে মানে গৌরব হারিয়ে গেছিল সেটা পুনরুদ্ধার করব এবং ভারতবর্ষব্যাপী হচ্ছে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হবে। তো উনি একে তো বয়স্ক এবং ইংরেজদের যেহেতু ভাতাপ্রাপ্ত, তিনি কিন্তু খুব একটা ইচ্ছুক ছিলেন না, কিন্তু তাদের কিছু করার ছিল না। বিদ্রোহীরা পুরো দিল্লি শহরটা দখল করে নেয় এবং এইখানে যে সমস্ত ইংরেজ মানে তাদেরকে ফিরিঙ্গি বলা হতো, ফিরিঙ্গিদের মানে যাকে সামনে পাওয়া হয় তাকে হত্যা করা হয়, অনেকে পালিয়ে যান, অনেকে লুকিয়ে যান। তো এই 11ই মে হচ্ছে দিল্লিটা পুরোপুরি তোমার বিদ্রোহীদের দখলে চলে আসছে। এবং বখত খান বলে এই একজন মুঘল সেনাপতি ছিল, তাকে বলা হয় যে তুমি এই বিদ্রোহের নেতৃত্ব দাও, কারণ তাদের নেতৃত্বের প্রয়োজন, কেউ তো একজন নেতৃত্ব দেবেন। এইবার মুঘল বাদশা যেহেতু বয়স্ক, তার নেতৃত্ব দেওয়া সম্ভব নয়, তাহলে দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন বখত খান। তাহলে এই যে ইয়েটা দেখছো, আমি কারসারটা ইয়ে করছি, এইখান থেকে শুরু করে এই বিদ্রোহের ঝাঁসটা কিন্তু পৌঁছলো দিল্লি এবং তার আশেপাশে এলাকায়। এইবার এইখান থেকে ধীরে ধীরে কিন্তু গোটা উত্তর ভারতে এবং এই সেন্ট্রাল ইন্ডিয়ায় কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়বে। এইবার দেখো পরবর্তীকালে কানপুরে, লখনৌতে, এলাহাবাদে, তারপরে বারেলিতে, ঝাঁসিতে, তোমরা জানো ঝাঁসির কথা নিশ্চয়ই শুনেছো, এই সেন্ট্রাল ইন্ডিয়ার একটা ছোট্ট দেশীয় রাজ্য ছিল। তো এই পুরো দেখো গোটা ভারতবর্ষ বা দক্ষিণ ভারতে কিন্তু এর ব্যাপকতা ছিল না, এলাকাটা ছিল উত্তর ভারত এবং সেন্ট্রাল ইন্ডিয়া এবং এই বেঙ্গলের এই এলাকাটা নিয়ে হচ্ছে বিদ্রোহের আঁচটা কিন্তু তাদের সব থেকে বেশি ছিল। জিওগ্রাফিক্যাল এলাকা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এটা কুইট করে দিই, আশা করি তাহলে এই ফ্যাক্টটা বোঝা গেল যে কিভাবে ছড়াচ্ছে দিল্লিতে এবং তারপরে ধীরে ধীরে গোটা সেন্ট্রাল ইন্ডিয়া এবং উত্তর ভারতে ছড়িয়ে যাচ্ছে বিদ্রোহ। এইগুলো তোমরা একবার শুধু রিডিং দিয়ে নেবে, পিডিএফ আমি দিয়েছি। এবং এই বিদ্রোহের বিস্তারে তোমরা দেখো, এই যে কারণ হিসাবে পেশোয়ার বাজিরাও যে দত্তক পুত্র, বেসিক্যালি এই দত্তক পুত্র মানতে চায়নি বলেই তো এরা পরবর্তীকালে বিদ্রোহে মানে যোগদান করছে। এবং এই নামটা মনে রেখো, এই নামটা আসতে পারে, এর আগেও একটা পরীক্ষায় এসেছে। এই নবাব ওয়াজেদ আলীর পুত্র, এই একটা নাম, এবং সেই সঙ্গে এই নামটা, যে দুটো মার্ক করলাম,
বেগম হজরত মহল, ইনি কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, এই বেগম হজরত মহল হচ্ছে লখনৌতে কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। যেহেতু মহিলা, অতএব এই নামটা আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, মহিলা বলে, অতএব এই প্রথম একটা দিলাম, এইটা হচ্ছে 2 নাম্বার, যেটা তোমাদের ফ্যাক্টটা মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া এই যে এইখান থেকে তো কোশ্চেন এসছে, তোমরা দেখেইছো, তোমাদের দেখিয়েছি। দেখো, বিহারের প্রাক্তন জমিদার কুনওয়ার সিং, তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। অ্যাকচুয়ালি কুনওয়ার সিং জমিদার ছিলেন, তাকে জমিদার থেকে মানে বিচ্যুত করা হয়েছে, এবং তিনি বিদ্রোহ করছেন। তখন বয়স কত তার? 70 বছর প্রায় বয়স। একজন বয়স্ক 70 বছরের বিরুদ্ধে কেন বিদ্রোহ করবেন? কারণ হচ্ছে ইংরেজদের দ্বারা তিনি মানে প্রতারিত হয়েছিলেন, সেই জন্য ইংরেজদের প্রতি তার রাগ ছিল। এরকম অনেক ছোট ছোট মানে জমিদার ছিল। এই যেমন কুনওয়ার সিং ছিল জগদীশপুরের জমিদার। তো এই কুনওয়ার সিং সম্পর্কে একটু তোমরা জেনে নাও। প্রথমত হচ্ছে তার বয়স হচ্ছে 70 বছর, এবং জগদীশপুরের তিনি বিহারের জগদীশপুরের তিনি জমিদার ছিলেন, এবং তিনি যেহেতু তার জমিদারি থেকে বিচ্যুত হয়েছিলেন, অতএব তিনি যখন দেখলেন যে সুযোগ একটা পাওয়া গেছে, সবাই বিদ্রোহ করছে, তাহলে আমিও এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং আরা বলে একটা জায়গা আছে, সেই সেনা ছাউনির মানে সেনা জওয়ানদের নিয়ে কিন্তু তিনি বিদ্রোহ করেন। আরা, বিহারে আরা বলে একটা জায়গা আছে, তো সেই জায়গার মানে তারাও বিদ্রোহ করে সিপাহীরা। অতএব এইটা হচ্ছে 3 নাম্বার, যেটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এবং শেষমেশ মানে কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, এবং দ্বিতীয় বাহাদুর শাহের কি হচ্ছে একটু দেখে নাও। সেটা হচ্ছে যে দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু বন্দি করা হচ্ছে এবং রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোথায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এইটা একটু দেখে নাও। এইটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, তাকে অ্যাকচুয়ালি রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এইরকম তাকে কোথায় নির্বাসিত করা হয়েছিল বিদ্রোহের পর, এরকম কিন্তু একটা কোশ্চেন এসছে, মানে বিপিএসসিতে না, অন্য এক জায়গায় আমি বলছি, বিহারের। অতএব টিআরির পরীক্ষার কথা বলছি না, কিন্তু যেহেতু এসছে সেহেতু তোমরা এইটা একটু। এবং প্রায় দেখো 2 বছর ধরে যুদ্ধ মোটামুটি চলেছিল। সব জায়গায় যে একবারেই মানে সাপ্রেস হয়ে গেছিল এমনটা নয়। এইখানটায় আরেকবার বলে দিই তোমাদের কিরকম ব্যাপারটা হয়েছিল। এইখানে দেখো যে বিদ্রোহ শুরুর প্রায় 6 মাস, 5 থেকে 6 মাস হচ্ছে গোটা দিল্লিটা কিন্তু বিদ্রোহীদের দখলে ছিল। কিন্তু মে মাসে বিদ্রোহ, সেপ্টেম্বরের দিকে গিয়ে কিন্তু ইংরেজরা দিল্লির ওপরে নিয়ন্ত্রণ পাচ্ছে। ঠিক আছে, অতএব এটা যদি ভারতীয় উপমহাদেশ ধরো, ধরো এইরকম জায়গায় হচ্ছে দিল্লি, এইরকম বেঙ্গল, দিল্লিতে সাপ্রেস হয়ে গেলেও এই সব জায়গা দিয়ে কিন্তু বিদ্রোহ হচ্ছে। সেন্ট্রাল ইন্ডিয়া, তাতিয়া টুপি তখন বিদ্রোহ করছে বিভিন্ন জায়গা থেকে। তিনি মানে সাহায্য নিচ্ছেন, বিভিন্ন যে উপজাতির যারা লিডার ছিল তাদের সাহায্য নিচ্ছেন। এত ডিটেলসে এই জিএস এর জন্য পড়তে হবে না। এই যেগুলো যেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, তোমরা শুধু শুধু সেইগুলো দেখবে। যারা সাবজেক্টের জন্য পড়ছো তারা ডিটেলসে পড়বে, কিন্তু যারা শুধুমাত্র জিএস সেকশনের জন্য পড়ছো তাদেরকে এত ডিটেলসে পড়তে হবে না। ঠিক আছে, এবং আলটিমেটলি এই এর ফলে কি হলো সেটা হচ্ছে ক্ষমতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ যে পার্লামেন্ট এবং ব্রিটিশ ক্রাউন, তার হাতে কিন্তু ক্ষমতা চলে গেল। কবে? 1858 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন এবং নতুন আইন প্রণয়ন করা হচ্ছে, এবং
তার মধ্যে দিয়ে কিন্তু ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে এবং সরাসরি কিন্তু একজন ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিয়োগ করা। আগে গভর্নর জেনারেল বলা হতো, এই 58 সালের পর থেকেই দেখবে গভর্নর জেনারেল এবং ভাইসরয় দুটি কথা ইউজ করা। ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি, ঠিক আছে। এবং এইখানে একটা ম্যাপ দেওয়া আছে, তোমরা দেখবে এই যে বিদ্রোহের সেন্টারগুলো দেওয়া আছে, তোমরা একটু ম্যাপটা একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারো, পিডিএফেও দেওয়া আছে। এবং এই যে কি কি হয়েছিল সেগুলো একটু দেখে নেবে। এবং ওর পর থেকেই দেখবে যে মানে গোর্খা, শিখ, এই যে রেজিমেন্টগুলো এখনো দেখবে আমাদের সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট রয়েছে, শিখ রেজিমেন্ট রয়েছে, বাঙালি রেজিমেন্ট কিন্তু পাবে না। কারণ বাঙালিরা খুব মানে তখনকার দিনে ইংরেজরা খুব ভয় পেত, তো বাঙালি খুব মানে বাঙালি মানে বিদ্রোহ বা ইংরেজদের বিরুদ্ধে যদি স্বাধীনতা সংগ্রামে দেখো বাঙালিদের একটা বিরাট বড় অবদান রয়েছে। তো সেই জন্য বাঙালি রেজিমেন্ট তোমরা সেইভাবে তোমরা কিন্তু কোনোদিনও দেখতে পাবে না। এই যে এখন গোর্খা রেজিমেন্ট, তারপরে তুমি এই শিখ রেজিমেন্ট, এইগুলো কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে, এবং এইটার ভিত্তি কিন্তু এই সময় থেকে শুরু হচ্ছে, বিদ্রোহের সময় থেকে। এবং এখানে অনুশীলন দেওয়া আছে। এইবার বলো যে এই যে এইটুকু পড়ালাম, তাতে আশা করি তোমাদের একটুও বুঝতে অসুবিধে নেই। আমি প্রথমে বলে দিলাম কোশ্চেন কোথা থেকে এসছে, দ্বিতীয় বললাম কয়টা কোশ্চেন আসতে পারে, তৃতীয় হচ্ছে তোমরা জিএস সেকশনের জন্য কোনটুকু পড়বে। একদম পরিষ্কার ধারণা আশা করি, এই নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবার যারা সাবজেক্টের জন্য পড়ছো তারা তো ডিটেলসে পড়বে, জিএস এর জন্য এইটুকু পড়লেই মোটামুটি হবে। এবার তুমি যদি বলো স্যার এর থেকেই 100% কোশ্চেন আসবে, তো না বাবু, এর কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যতদূর যা ট্রেন্ড তাতে এই জায়গা থেকেই কোশ্চেন আসবে। এবং এইখানে যে যে নামগুলো মেনশন করা আছে এবং আমি যেগুলো হাইলাইট করে দিলাম, এবং যদি দু একটা এই বিষয়ে চার্ট দিই, সেইটুকুটাই শুধু মুখস্থ করবে, তাতেই এনাফ জিএস এর জন্য এই পার্টটা। এরপরে আমরা কংগ্রেস ধরবো, যে কংগ্রেস ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে কি কি করছে, ওইটা একটু বড় চ্যাপ্টার হবে, ওইটা আরো কয়েকটা ক্লাস হবে, একটা ক্লাসে শেষ হবে না। যেইটা তোমাদের পিডিএফ দিয়েওছি আমি, তোমরা একটু দেখতেও পারো, এবং পরবর্তী ক্লাসে আমি সেটা বলেও দেব কোথা থেকে কিভাবে কোশ্চেন এসছে এবং কিভাবে পড়বে, কোথা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক, বেশ। এবার কোনো কারো প্রশ্ন থাকলে করো। স্যার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পিডিএফটা দিয়েছেন স্যার? গ্রুপে দেওয়া আছে, আগেও দিয়েছিলাম, আজকেও বোধহয় সেন্ড করেছি একবার। আগে তো পুরো ক্লাস 8 এর বইটাই দেওয়া ছিল, শুধুমাত্র একটা চ্যাপ্টার ছিল না, ওইটার দরকার নেই, আছে, আমি আজকে সেটাকে ফাইন্ড আউট করেছি, সো ওইটা খুব একটা দরকার নেই। আর যেগুলো দিয়েছি তার মধ্যে এইখান থেকে আমরা শুরু করছি, এইটা খুব ভালো করে পড়বো। এইখান থেকে যদি একটা কি দুটো কোশ্চেন আসে সেইটা কিন্তু মিস যেন না হয়। এই একটা মানে তিল কুড়িয়ে কুড়িয়ে তাল করতে হবে কিন্তু, কারণ হিস্ট্রি থেকে 8টা কোশ্চেন আসবে, 8টার মধ্যে এইখান থেকে একটা, খুব বেশি হলে দুটো, এর বেশি কোশ্চেন আসবে না, কিন্তু তারপরেও ছাড়লে হবে না, এটা একদম কমন বেসিক। হ্যালো দাদা, বলো। বলছি যে একটা জিনিস একটু মানে আমি জিজ্ঞাসা করছি, বলছি 1800 শতক মানে আপনার 1700 থেকে 1799 এই টাইম পিরিয়ডটার কথা বলা হচ্ছে তো? মানে 100 বছর কম করে ওটা মানে ক্যালকুলেট করতে হবে, তাই তো? হ্যাঁ, 100 বছর। আমরা যখন এখন একবিংশ শতকে বাস করছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মানে 2000 থেকে 2099 সাল, এটাই একবিংশ শতক। আমি তখন 99টা বলিনি, কারণ বুঝতে যাতে অসুবিধা মানে মানে খটোমটো না লাগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম পুরোপুরি বলে দিয়েছি। অ্যাকচুয়ালি যে শতক তার থেকে 100 বছর বাদ দিয়ে ওটাকে হ্যাঁ ধরতে হয়।
যেহেতু 1 থেকে 100 প্রথম শতাব্দী, হ্যাঁ 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 এই কারণটার জন্যই এরকমটা হয়। হ্যাঁ হ্যাঁ একদম একদম। ওকে দাদা, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। তুষারকান্তি এখন তো ক্লাস শেষ হয়ে গেল, ঠিক আছে, এখন আর ঠিক আছে। আপাতত সকলকে শুভরাত্রি। তোমরা ভালো ওকে করে দাদা, পড়ো, থ্যাংক ইউ, গুড নাইট। সাবজেক্ট গুলো খুব ভালো করে পড়ো। আর এই এগুলো আমরা ধীরে ধীরে করে ফেলবো। আর স্টেটের রেজাল্ট হয়তো আবার ডিলে হচ্ছে, আজকে তো দিল না, এখন বোঝাই যাচ্ছিল দেবে না, এবং অন্য অ্যাক্টিভিটিগুলো ওয়েবসাইটে হচ্ছে, বিভিন্ন স্কুল এক্সামগুলোর অ্যাডমিট দিচ্ছে, দেখা যাক কবে দেয়। তো আমাদের তো সেসব নিয়ে সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে যেটা হচ্ছে বিপিএসসি টিআরই, যেটাকে আমাদের সমাধান করতে হবে। আর সেটা তোমরা মোটামুটি ডিসেম্বর টার্গেট করে রাখো, খুব বেশি হলে সেটা জানুয়ারিতে যেতে পারে, তার মধ্যে পেছবে না। অতএব মোটামুটি আমরা যেন ডিসেম্বরের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করে দিতে পারি, ঠিক আছে? তারপরে যদি যেটুকু সময় পাবো সেটা রিভাইজ। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক আছে, ডোমিসিয়াল থ্যাংক কার ইউ। হচ্ছে না স্যার। দেখো, ডোমিসাইল করতে পারবে না, প্রথম কথা। কেন পারবে না? তার কারণ হচ্ছে যে ওইখানে তাহলে টিচার পাবে না বিভিন্ন সাবজেক্টের, এবং তোমরা হ্যাঁ যদি স্যার। জেডিইউ নেতার কথা ধরো, তাহলে ডোমিসাইলটা তারা চালু করছে না, বারবার ইঙ্গিত দিচ্ছে। এইবার যেহেতু সব জায়গায় তো রাজনীতি হয়, হ্যাঁ স্যার। আরজেডি তো তখনও যখন সরকারে ছিল তখন তো ডোমিসাইল চালু করেনি, তারাও জানে যে মানে সমস্যাটা কোথায়। এখন রাজনীতি করার জন্য সেটা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর সব থেকে বদমাশ লোক হচ্ছে পিকে, এখানে যেরকম বাংলাটাকে শেষ করেছে, ওইখানেও ইন্ধন দিচ্ছে, হ্যাঁ ঠিক স্যার। আছে? ওই পিকের মানে এটা মস্তিষ্ক প্রসূত যে এইটাকে হাইলাইট করানো হচ্ছে, এবং বিভিন্ন ইউটিউবারকে দিয়ে সেটাকে হাইপ করানো হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট করানো হচ্ছে। এইবার যদি আমি বলি খুব খারাপ সিচুয়েশন হয়, তারপরেও একটা উইন্ডো থাকবেই আদার স্টেটের জন্য, এইটুকু সে 10% থাকুক, 50% থাকুক, বা 20% থাকুক, একটা উইন্ডো থাকবেই। এই নিয়ে হ্যাঁ স্যার। কোনো মানে ইয়ে নেই, মানে দ্বিধাদ্বন্দ্ব নেই। অতএব মানে এই টিআরই 4-এর মধ্যেই কিন্তু সবার মোটামুটি যেন জব হয়ে যায়। একটা টিআরই 5-এর আশা করো না কিন্তু, তখন দেখা গেল 10% দিয়ে দিল, এখন 25% বা 40% পাচ্ছ, যাই পাচ্ছ, তখন আরো কমে যেতে পারে। এখন কারণ কত পার্সেন্ট আছে স্যার? এখন তো টেকনিক্যালি 40%। হ্যাঁ স্যার। আর কারণ যেহেতু যে নিউ রিজার্ভেশন পলিসি চালু হলে সেটা 25% হয়ে যাচ্ছিল, এবার দেখা গেল টিআরই 5-এর আগে ভোট হচ্ছে, তাহলে টিআরই 5-এর আগে কিন্তু একটা প্রেশার থাকবে, এবং তখন আরো এটা হাইপ তুলবে, আন্দোলনটা আরো বাড়বে, ঠিক আছে? অতএব টিআরই 5-এ দেখা গেল ডোমিসাইল করে 10% আদার স্টেটের জন্য করে দিল, তখন আর একটু সংকুচিত হয়ে গেল। অতএব টিআরই 4টাই হচ্ছে তোমাদের মোক্ষম একদম সময়। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।